এই দোতলা বিল্ডিং এতে নামতে আনতে 14টা কেসি গেট পরে আমি একটা রিমোট টিপ দেবো, কেসি গেটে খুলে যাবো, তুমি দৌড় মেরে এয়ারপোর্টে ঢুকে যাবা। কাছে একটা মনের দুঃখে ভাই, দুঃখ এটাই, বাপ মা হারা, আমার বাপ মা আমি পাইছি না। শুধুমাত্র এই খেলাতে জিততে হবে, খেলার কারণে জি, চিন্তা করতে পারেন। একটা হচ্ছে কি পরিমাণ মানে যদি থাকে একটা মানুষের মধ্যে, ওরা চিন্তাই করে না যে একটা মানুষ, ওদের কাছে খেলাটা ইম্পর্টেন্ট। আর যেই পুটা বাংলাদেশ থেকে নিয়ে গেল তাদের কথা একটু পরে বলছি, কারণ ওদেরকে তো বলে নসিহত করে কোনো লাভ নাই। তখন উটের উপরে উঠে বেল দিয়ে বান্ধা দিছে। যখন আমি কান্দাকাটি করতাম তখন উট দৌড়াইতো খুব জোরে জোরে। আপনি কান্নাকাটি করলে উট খুব জোরে জোরে দৌড়াইতো। আমার ইঞ্জেকশন দিত। কি বলেন? জি, ইঞ্জেকশন দিত। ওই ইঞ্জেকশনটার মাধ্যমে আপনার স্মৃতিশক্তি সবগুলো একটু 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 বুলা বুলা থাকে। কান্দাপাড়া, কুমিল্লা, এটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানা? জি। বাড়ির পাশে একটা মসজিদ আছে। বাড়িটা কিসের ছিল? বাড়িটা ছিল। আর কথা বাড়াচ্ছি না, আমার সামনে যে ভাইটা বসে আছে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। কি নাম আপনার? এখন মাসুদ। আমার বাপ মার ডাক নাম হচ্ছে মামুন। মানে আপনার বাবার দেয়া মায়ের দেয়া নাম হচ্ছে মামুন? মামুন। সোজা কথা অরিজিনাল নাম হচ্ছে মামুন, পরবর্তীতে চেঞ্জ হয়েছে। তো মামুন বয়স কত? আমার এখন বয়স 35 আনুমানিক। জি। 30 বছর আগে হারিয়েছেন আপনি, তাই না? এই তো মনে আছে অনেকখানি। কান্দাপাড়া, কুমিল্লা, এটা কি? এটা কুমিল্লা কান্দাপাড়া হয়েছে আমার, কান্দা গ্রামের নাম কান্দাপাড়া, এটা আমার মনে আছে। কান্দাপাড়া এটা কুমিল্লা জেলাতে? জি। আপনি তো চলে গেলেই পারতেন নিজে নিজেই। চলে যাবো, এখন গিয়া পাই না পাই বাপ মারে, সেই জন্য ভাই আর গেছি না। ঘটনা কি বলেন তো, একেবারে ছোটবেলা থেকে কি মনে আছে? ঘটনা ছোটবেলা থেকে আমার যখন বয়স 4 বছর, হ্যাঁ, তখন আমি গ্রাম থেকে হারিয়ে যাই। কিভাবে হারান? হারাই গ্রামের পাশে আমাদের একটা মাঠ আছে, হ্যাঁ। ওই মাঠে আমি খেলাধুলা করি। ওখান থেকে আমার এক লোক ধরে নিয়ে যায়। কিভাবে ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে বলতে আপনার এই যে রুমালের মতন কি জানি আছে ওর হের কাছে, হ্যাঁ। পরে আমার মুখে দিছে, পরে আমি অজ্ঞান হয়ে গেছি। কোন কি আর লোকজন ছিল না ওইখানে আশেপাশে? না, খালি মাঠে আপনি একা একা খেলতেছিলেন? একা একা। ছেলে ধরার গল্প কিন্তু আমরা ছোটবেলায় বহুত শুনেছি। আপন ঠিকানা যে খুব একটা পেয়েছি তা কিন্তু না, কিন্তু এখন ইদানিং অনেক পাচ্ছি আমি। পরে আমারে তার কান্দে রাখা, তারপরে সে তার বাসায় নিয়ে গেছে। তার বাসায় দিকে হয়তো ডাকা না কই এটা নিয়ে আসছে। আপনি অজ্ঞান অবস্থায় ছিলেন? জি। পরে যখন আয়সা দেখি তার বাসায় আপনার একটা মুলির বেড়া, যেটা বাঁশ দিয়ে মুলি বানায় এরকম বেড়া দেওয়া, ওই বেড়ার ভিতরে একটা চৌকি আছে, চৌকির ভিতরে অন্য কিছু নাই, শুধু একটা খেতা আর একটা বালিশ। ওই জায়গায় সে আমারে রাখছে। রাখার পরে যদি কান্দাকুটি করি তখন সে আমারে আবার ঘুম পাতায়, যদি কান্দাকুটি না করতে পারি। এরকম করতে করতে ঘুম পাড়ায়, মানে নাকে দিয়ে দেয় ওটা আবার? হ্যাঁ, আবার মুখে ধরলে আমি অজ্ঞান হয়ে যাই। তখন ঘুমিয়ে থাকি। তখন আপনার 2 দিন না 3 দিন এরকম হবে বাংলাদেশে ছিলাম। তখন সে আমার আবার বিদেশ পাচার করে দেয়। কেমনে কেমনে করে, কেমনে কেমনে বুঝলেন? সে পাচার করে দেয়, তার যে পাসপোর্ট আছে সে হলো অরিজিনাল দালাল। আপনি পুরো গল্পটা বলেন তো আমাকে। ঘুম থেকে উঠে ওই যে শুধু এই বাঙ্গা ঘরটাই দেখতাম। তারপরে বুঝলেন কখন যে আপনি ইন্ডিয়াতে গেছেন? যখন আমি বাংলাদেশ এয়ারপোর্টে আসি তখন আমার কিছুটা জ্ঞান ফিরে আসে। তখন আমি সজাগ হওয়ার পরে তখন দেখি তার কুলে আমার সাথে একটা মহিলা আছে। আমি মহিলার কুল থেকে আমার মহিলার কুলে দিছি। লোকজন মনে করতেছে এদের বাচ্চা? হ্যাঁ, তাদের কুলে দেওয়ার পরে তখন আমার বিমানে নিয়ে উঠাইছে। বিমানে? জি, বিমানে উঠানোর পরে সে আমারে। আপনি নিশ্চিত এটা বিমান ছিল? জি, বিমানে উঠে সে আমার এটা বিদেশ, দুবাই। দুবাই বোঝেন কিভাবে আপনি? পরে বুঝছেন? পরে বুঝছে, যখন আমার বয়স 8-9 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এয়ারপোর্টে নামছেন, নামার পরে কি হয়েছে বলেন? এয়ারপোর্টে নামার পরে সে একটা গাড়ি দিয়ে যেই মালিকের কাছে আমার বিক্রি করছে সেই মালিকের কাছে নিয়ে গেছে। নিয়ে যেয়ে সেই মালিকের উট ছিল 70-75টা উট ছিল। ওই উটের আপনার রেস খেলা দেয় ছোট ছোট বাচ্চাদের দিয়ে। উটের জকি যেটাকে জকি, হ্যাঁ, ওটা দিয়ে রেস খেলা দেয়। আপনারা এখানে কি নিয়ে যাওয়ার পরে কি করছে? যেদিন নিয়ে গেছে আর 2 দিন তার বাসায় রাখছে। হ্যাঁ, মালিকের বাসায়। যে মালিকের কাছে নিয়ে হস্তান্তর করছে সেই মালিকের বাসায় রাখছে। তখন 2 দিন পরে মালিকের রেস খেলা শুরু। তখন মালিকে আমার নিয়ে উটের উপর নিয়ে উঠেছে। হ্যাঁ, আপনি আগে চলেন নাই কখনো উটের উপরে? জি না। তারপর তখন উটের উপরে উঠে বেল দিয়ে বান্ধা দিছে। যখন আমি কান্দাকাটি করতাম তখন উট দৌড়াইতো খুব জোরে জোরে। আপনি কান্নাকাটি করলে উট খুব জোরে জোরে দৌড়াইতো। এরকম করতে করতে এরকম কি আরো কি উটের উপর কি এরকম আরো বাচ্চা কাচ্চা ছিল? আরো বহুত হাজার হাজার বাচ্চা। এগুলো কি সব বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে নিছে, বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে আর কি। তখন আমাদের এখানে বাংলাদেশি কিছু লোক ছিল। কিছু আছে এই মধ্যপ্রাচ্যের এবং এদের কালচারগুলা, সরি টু সে, এই যে দেখবেন যে পাখিগুলা ধরে ধরে পোষ মানায়, এই যে ইগলগুলা, এবং এগুলো ম্যাক্সিমাম চুরি হয় পাকিস্তান থেকে। সেদিন আমি একটা নতুন একটা পড়ছিলাম। আবার এরা দেখবেন যে বন্য প্রাণী কিছু, মানে গুলো আছে না যে কি করে আপনার হচ্ছে বাঘ পোষ মানায়। ঠিক আছে, বাঘটাক মানাচ্ছি ভালো কথা, 2-1টা বাঘ, যদি বাংলাদেশ আইন অনুযায়ী, বাংলাদেশ আইন তো ডিফারেন্ট কেস। কিন্তু এই যে উটের জন্য খেলা, এইসব বাচ্চাদের উটের জকি বানান, এগুলো তো সব প্রাচীন আমল থেকে হয়েছে, একদম রীতিমতো। এবং এরা এত পয়সার মালিক, হ্যাঁ, এরা তো চাইলেই এটা রাতারাতি বন্ধ করে দিতে পারে। একটা মুসলিম দেশ। কোন দেশে ছিলেন আপনি? দুবাই না? দুবাই। লজ্জাজনক, খুবই লজ্জাজনক। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে আমাদের ওখানে
বাংলাদেশি বড়। তা আপনি ওই ছোট বাচ্চা, আপনি তো কান্নাকাটি করার কথা, আপনার সঙ্গে তো কেউ বলার কথা যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ওইটা আপনার ওই জায়গায় আপনার রাখছে যে মালিকে যে নেওয়ার পরে হ্যাঁ। আমারে ইঞ্জেকশন দিত। কি বলেন? জি, ইঞ্জেকশন দিত। ওই ইঞ্জেকশনটার মাধ্যমে আপনার স্মৃতিশক্তি সবগুলো একটু 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 বুইলা বুইলা থাকে, মানে হালকা হালকা মনে থাকে। শুধুমাত্র এই খেলাতে জিততে হবে, হ্যাঁ, খেলার কারণে। জি, চিন্তা এটার করতে পারেন, একটা হচ্ছে কি পরিমাণ মানে ট্রু যদি থাকে একটা মানুষের মধ্যে, ওরা চিন্তাই করে না যেটা একটা মানুষ, ওদের কাছে খেলাটা ইম্পর্টেন্ট। আর যেই ট্রুটা বাংলাদেশ থেকে নিয়ে গেল তাদের কথা একটু পরে বলছি, কারণ ওদেরকে তো বলে নসিহত করে কোনো লাভ নাই। তো মানে ইঞ্জেকশন পুশ দেওয়া হচ্ছে একটা একটা জলজান্ত মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ হলো একটা একটা ছোট বাচ্চা, এবং আমার ধারণা এগুলো এখনো চলে, আমি জানি অবশ্য কখনো। বলেন তারপরে কি হতো? ইঞ্জেকশন দিত। তারপরে আপনার ওই জায়গায় বাঙালি লোক গেছে। দুবাইয়ের অনেক লোকজন দেখাবে, দেখবে এটা আমি জানি। দুবাইয়ের আমার অনেক বড় বাংলাদেশি কমিউনিটি আছে, দুই একটা পারলে শেখদের একটু দেখান যারা উটের খেলা টেলা করে, পারলে তাদেরকে ইন্সপায়ার করেন যে দেখেন যে এইরকম একটা ছেলে আপন ঠিকানায় আসছে। আগে তো আমরা সাবটাইটেল দিয়ে দিতাম, এখন সাবটাইটেল বন্ধ হয়ে গেছে, কারণ ডিলে হয়ে যায় অনেক, ডিলের কারণে। আমি যে পরিমাণ অ্যাংগ্রিনেস এখানে এই ভিডিওতে দেখিয়েছি আমি সেটা আমি দেখাবো না ডেফিনেটলি, বাট এগুলো এখন ইন্টারন্যাশনাল কল, এগুলো বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, এই খেলাগুলো কি লোকজন দেখতে আসে না, দুনিয়ার লোকজন দেখতে আসে না, কিন্তু নিজেরা নিজেরা করে ওরা। না না, বড় স্টেডিয়াম আছে আপনার এখান থেকে, মনে করেন যেমন আপনার গুলিস্তান হইলো তাদের স্টেডিয়াম, এরকম এতটুকু দূরে পরিমাণ ওই জায়গায় স্টেডিয়াম আছে, হাজার হাজার দর্শক থাকে। ওরা নিজেরা নিজেরাই সব নাকি বাইরে থেকে? না, বাইরের থেকেও আসে, নিজেরা নিজেরা থাকে। তারপরে আপনার উটটা যেমন এখান থেকে 30টা 40টা উট একসাথে কইরা তারপরে এখান থেকে ছাড়া হয়। এই উটটা এখান থেকে দূরে গুলিস্তান পর্যন্ত বাচ্চা কাচ্চারা মারা যায় না? কইরা তো মারা যায়, যেটা ঠ্যাঙ্গের তলে পরে এটা তার বাঁচে না, ওটা তো মারাই যায়। আপনি দেখছেন দুই একটা এরকম? জি, দেখছি। আর মনে করেন আপনার পিছনে আবার অ্যাম্বুলেন্সের গাড়ি আছে, বাচ্চা নিয়ে পড়ে গেলে ডাক্তাররা আসা নিয়ে টান্দা বাইর করে নিয়ে গাড়ি নিয়ে রাখে। তার মানে এটা রাষ্ট্র কিন্তু একটা পৃষ্ঠপোষকতা করে, কারণ রাষ্ট্র এটা নিশ্চয়ই জানে যে এইরকম একটা ঘটনা এখানে ঘটে, নইলে দিনের পর দিন এই জিনিসগুলো চলার কথা না। এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আছে। বলেন তো কি হয়েছে তারপরে? আপনাকে তারপরে আমার যে এখানে ইনজেকশন দিত 6 মাস যেমন আমার বয়স হয়ে গেছে, কাজ কাম আমার মন টিকে গেছে, তখন এক বাঙালি আসছে বাংলাদেশ থেকে বিদেশে, ওই জায়গায় গেছে ওই মালিকের আন্ডারে। যাওয়ার পরে আপনার ওই বাঙালি পিঠা নিছে, আরো কি অনেক কি জানি নিছে, নেওয়ার পরে আমার দিছে। তখন আমি বলছি যে এগুলা কই থেকে আনছেন? সে বলছে আমি তো বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে আনছি। তখন আমি জিজ্ঞেস করলাম তো আমার দেশ কই? তখন সে আমার বললো তোমাকে দেশ তো বাংলাদেশি হইতে পারে। তখন ওই দালাল, যে দালাল আমার নিয়ে গেছে, ওই দালালের মাঝখানে আসছে আমার দেখার জন্য। আসার পরে তখন আমি দালালের জিজ্ঞেস করছিলাম যে আমার দেশের বাড়ি কই? তখন দালাল বলছে তোমার দেশের বাড়ি তো বাংলাদেশেই, আমরা চলে যাব, তো কিছুদিন থাকো, পরে আসে নিয়ে যাবো। মানে আপনারা দিয়ে এখান থেকে পয়সা নিত? হ্যাঁ হ্যাঁ, আমার মাসে মাসে বেতন খাইতে হয়। আচ্ছা, আমি শুনছি যারা উটের জকি হয় এদের নাকি খাবার খুব অল্প পরিমাণে দেওয়া হয় যাতে গ্রোথ না হয়। না না, অল্প পরিমাণ না, এটা আমাদের উটের একটা নিয়ম আছে। আপনার বাচ্চা চড়ানোর একটা নিয়ম হচ্ছে যে 20 কেজির নিচে হবে না, 20 কেজি হাইস আপনার 25-26 কেজি, 20 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। 25-এর মধ্যে হাইস গেলে, উপরে হাইস রেলে গেলে আপনার 30 কেজি পর্যন্ত আপনার উটের উপরে উঠতে হবে। 30 কেজি হয়ে গেলে আর নিবে না। আচ্ছা। আর যদি দেখা গেছে আপনার মালিকের একটা বাচ্চা, আমি একা, তখন আমার বয়স যদি 30-35 কেজি হয়, তখন এটা আপনার মাপে না, স্কেলে ওজন করে, ওই ওজনটা করে না, ওই টাইমে না করে ওই একটা দিয়ে আপনারা চালায় যায়। এই কম্পিটিশনে ফার্স্ট হলে কি প্রাইজ দেয় ওরা? এই কোম্পানিতে ফার্স্ট হইলে দেখা গেছে একটা উটের দাম আছে আপনার মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা, ওই উটটার দাম হয়ে যায় 4 লাখ 5 লাখ টাকা। ওই উটের দাম বেড়ে যায়? জি, আর ওই উটের দাম বাড়ার কারণে দেখা গেছে আমাদের একটা প্রাইস আছে, যেহেতু একটা বছর শেষে একটা আমাদের ফাইনাল খেলা আছে, ওই ফাইনাল খেলা যদি জিতে পারি তো দেখা গেছে একটা স্বর্ণের কলসি দেয় বা ঘড়ি দেয় বা মেডেল, যে কোনো একটা মেডেল আমাদের। আর যে উটের জকি আছে তার কি দেয়? আর যে এটারে উট লালন পালন করে সে ওই মাস শেষে বেতন পায়, এটাই। আপনার মতো ছেলে মেয়ের সাথে কথা হয়েছে আপনার ওখানে? ছেলে যারা ছিল, বাংলাদেশি যারা ছিল, হ্যাঁ, তারা কি এইভাবে চুরি করে এইভাবে সব এইভাবেই। আমি যখন বাংলাদেশে আসি, বাংলাদেশে আসার আগে হিস্টরিটা পুরোটাই বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি যখন 7 বছর ওই জায়গায় বসবাস করে, আমি তখন আমার এই দালাল রমজান মাস ইফতারি করার টাইমে সে সাইকেল চালায়া বাসায় আসার টাইমে সে অ্যাক্সিডেন্ট করার পরে তারপরে তারে হসপিটালে নিয়ে ভর্তি করার পরে ডাক্তার বলছে যে আপনি যদি আপনার এখানে কেউ থাকে তারা নিয়ে বাংলাদেশে চলে যান, গিয়ে ওখানে গিয়ে চিকিৎসা করেন। তখন সে বলছে আমার একটা ছেলে আছে, আমার কথা বলছি। তখন আসে আমার মালিকের, আমি উটের রেস্ট দিয়ে আসছি, আসার পরে দুপুরের টাইম নাচতে আসে, আর যাবো না, মানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমাদের রেস খেলা হয়, এর ভিতরেই শেষ, সপ্তাহে 4 দিন।
তখন আমি বৃহস্পতিবার দিন উঠে রেস্ট খেলা দিয়ে আসা, যেমন আমি হাত পা ধুইতে গেছি তখন দিয়ে সে আমার রুমে বসে রয়েছে। এই লোকই তো আপনারা নিয়ে গেছিল হ্যাঁ, এই লোক, এই দালাল নিয়ে যাওয়ার পরে তখন সে আমার রুমে বসে রয়েছে। তখন আমি হাত মুখ দিয়ে ওয়াশরুম থেকে আসা দেখে সে বয়ে রয়েছে। তখন আমার জিজ্ঞাসা করলো যে তুমি কেরম আছো? তখন আমি বলছি আমি ভালো। পরে আমার বলছে যে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাও, চলে যাব। তখন আমি বললাম কই? বাসা যাবো। তারপরে সে মালিকের সাথে কথা বলছে বইলা, তখন মালিক আমার বলছে, মালিকের নাম হয়েছে রাশেদ। সে আমার বলছে যে নাম ওই জায়গায় রাখছে, নাম রাখছে আলী, ওই জায়গায় আলী রাখছে। তখন আমার মালিক বলছে যে আলী তুমি এখন তোমার আব্বুর সাথে বাসা যাও। হেরা জানতো হে আপনার বাপ? বাপ। তখন আমি বলছি ঠিক আছে। 7 বছর কাজ করছেন এটা? জি, 7 বছর কাজ করে বলে যখন সে আমার নিয়ে আসবে, চলে আসবে, তখন তার মালিকের এটা কিছু নাই, তার সন্তান সে নিয়ে যাবে গা। মালিকের সাথে যত বছরের ডিল ছিল অত বছর মনে হয় শেষ হয়ে গেছে, সেটা তো আর আমি জানি না। আমি শুধু জানি কি রাত পোহাইলে আমার কাজ করতে হবে এতটুকুই, আর 3 বেলা টাইম খাওয়ান, আমার খাওয়া দাওয়া করতে হবে। আর বাকি সময় যেটুকু আমি কাজ করবো, বাকি সময় আমার খেলাধুলা আমি ওই যে বালুর মাঠেই বসে বসে মরুভূমির ভিতরে খেলাধুলা করি। যখন খাবারের সময় হয় তখন আমি রুমে আসা খাওয়া দাওয়া করি। তখন যখন আমার মালিক বলছে যে আলী তুমি তোমার বাবার সাথে চলে যাও, তখন আমি চোখের পানি ছাইড়ে দিয়ে কান্দে দিছি। কান্দে দেওয়ার পরে সে দালাল আমাকে নিয়ে আসে। কাঁদছেন কেন? কাচ্ছি একটা মনের দুঃখে ভাই। কিসের দুঃখ? দুঃখ এটাই, বাপ মা হারা, আমার বাপ মা আমি পাইছি না। তখন দালাল আমরা নিয়ে আসে। বাংলাদেশে না, তার বাসায়। ওটাও কি দুবাই? হ্যাঁ, ওটা দুবাই। দুবাই থেকে যেমন শারজাহ, দুবাই থেকে 1.5 কিলো দূরে শারজাহ এলাকার নাম। তখন ওই সে এখানে থাকে। থাকার পরে এখানে আইনে আমার 3 দিন রাখছে। 3 দিন রাখার পরে তখন মালিক আবার ফোন দিছে তার কাছে যে আলীরে নিয়ে আসো, আমরা এয়ারপোর্টে নিয়ে আমরা গাড়ি দেওয়া উঠাই দেব বিমানে। তখন সে নিয়ে গেছে তার বাসায়। মালিকের বাসায় নেওয়ার পরে মালিকের ছেলে নেই, মালিকের ওয়াইফ আমারে ছেলের মতন আদর করত। তখন আমি মালিকের বাসা যাওয়ার পরে মালিকের ওয়াইফ আমারে কাপড় চোপড়, ময়লা যা কাপড় চোপড় ছিল এগুলো কুইলা ফালাই দিয়া তখন সে আমার গা গোসল দেওয়াইছে। আচ্ছা, আমি একটু সংক্ষিপ্ত করি। আপনি দুবাই ছিলেন মোট কত বছর? 7 বছর। 7 বছর। বাংলাদেশে আসলেন কিভাবে? বাংলাদেশে ওই দালালের মারফতে। ওই দালালি আমাকে নিয়ে আসছে? নিয়ে আসছে। এই মালিকের বাসায় লাস্ট ছিলেন, তারপর এখান থেকে নিয়ে আসছে? জি। আচ্ছা, আসলেন কত সালে আসছেন? এটা আসছি আমি 2000 সালে। ওই দালালের সাথে পরিচয় আছে আপনার? এখন তো পরিচয় নেই। তার বাড়ি হয়েছে আপনার ছিলেন। বাড়িতে গেছিলেন? ওই যে তার এখান থেকে দালালের বাড়িতে আমি গেছিলাম যখন বিদেশ থেকে আসা পড়ি, তখন আমি দালালের বাড়িতে গেছিলাম। দালালের বলেন না কেন আমার বাড়িতে দিয়ে আসো? দালাল বলছে এটাই তোর বাড়ি। পুলিশে ধরে দেন না কেন ওনারে? তারপরে আপনার সে মালিকের বাসা আনার পরে আপনি চাইলে তো তারা পুলিশে ধরাই দিতেন। তারপরে আপনার নাকি চেষ্টা হয়নি কোনোদিন? সাহস হয় নাই? সাহস হয় না, চেষ্টাও করিনি, কারণ আমি একা, আমার সাথে কে যাবে, সেজন্য আমি আর চেষ্টা করতে পারিনি। বিষাদী করছেন বাংলাদেশে? হ্যাঁ, করছি। জানে আপনার ঘটনা সমস্ত কিছু? হ্যাঁ, জানে। আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কিভাবে? আপনার এই অনুষ্ঠানের খোঁজ পাইছি আমার এই চাচা শ্বশুরের এক ভাই, আমার বড় ভাই লাগে। একদিন দোকানপাটে বসে রয়েছি, তখন সে আমার সামনেই টাচ মোবাইল চালাইতেছে। তখন আপনাদের আপন ঠিকানার এই অনুষ্ঠানটা যখন সামনে আসছে, তখন আমি বাইরে বললাম যে ভাই অনুষ্ঠানটা আমি একটু দেখবো। তারপরে অনুষ্ঠান দেখছি, দেখার পরে ওই দিন আর নাম্বার নেইনি। 4 দিন 5 দিন পরে আবার বাইরে বলছি যে ভাই আমার ওই অনুষ্ঠানটার থেকে আমার নাম্বারটা একটু সংগ্রহ করে দেন। তখন আপনাদের অফিসের নাম্বারটা আমি মোবাইল থেকে নিয়েছি। নিয়ে আপনি নিজে ফোন দিয়েছেন? নিয়ে আমি ফোন দিছি। আর আপনি সাহস করেন না কখনো কুমিল্লায় এই যে ঠিকানাটা মনে আছে? আপনি তো বললেন যে ইনজেকশন দিলে ভুলে যেতেন, এটা কি আপনার নিজের মনে আসছে নাকি দালালে বলছে আপনার এই বাড়ি? না, আমার নিজের মনে আছে। নিজের মনে আসছে? জি। কখনো চেষ্টা করেন নাই? আপনার বাবার মায়ের সম্পর্কে কিছু মনে আছে? না, কিচ্ছু মনে নাই? বাবে কি করতো, মায়ে কি করতো, ভাই বোন কেউ ছিল কিনা? বাবা একটু মাঝে মধ্যে খেয়াল আইয়ে যে বাবা কৃষি কাজ করতো, কৃষি জমিন আছে, কৃষি ধান চাষা করতো। চিন্তা করেন, ওর যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এর বাপ মা এত বছর কি জানছে? আপনার উচিত দালালের তো সবকিছু আপনার কাছে আছে। জি। তো আমরা যদি ধরেন সমস্ত কিছু ঠিক মতো বের করতে পারি, এই যে আপনার বাবা মা সবকিছুটা ঠিকঠাক মতো বের করলাম, এই দালালের ধরাইতে পারবেন না? জি, পারবো। হ্যাঁ, পারবো। এই দালালের সঙ্গে ছবি টবি আছে আপনার? না, দালালের সঙ্গে তো দালালের বাড়িতে মনে হয় থাকতে পারে। আচ্ছা, দালালের বাড়িতে আছে। উনি যে আপনাকে নিয়ে গেছে, প্রমাণ টমান দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। কি কি আছে আপনার কাছে? আপনার প্রমাণ এটাই আমার কাছে, তার নাম হচ্ছে। আচ্ছা, তার বাড়ি আমি চিনি। এইরকম ছেলে পেলে কারো নিছে আপনার মতো? জি।
এরকম সে ধরে ধরে নিয়ে যায়। জি আপনি নিজেও কি কাজের মধ্যে ছিলেন কখনো? না বুঝেন কিন্তু, কারণ সে কিন্তু আপনাকে ফাঁসা দিতে পারে। না 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 না, ওই এলাকার আমার হিস্টোরি আরো রয়েছে। হ্যাঁ বলেন। তখন আপনার ওই মালিকের ওয়াইফ আমার গোসল মোসল করায়া, তখন আমার খাওয়া দাওয়া করায়া, তখন তার গাড়ির নতুন কাপড় চোপড় শরীরে লাগাইছি পিনছি, তখন সে এয়ারপোর্টে নিয়ে আসছে আমারে, মালিক সহ আসছে, আসা বিমানে উঠে দেওয়ার পরে রমজান মাস ছিল, ওই বিমান বাংলাদেশে আসে নাই, ওই বিমান আসছে পাকিস্তান এসে আমরা পাকিস্তান হোটেলে 6 দিন ছিলাম। 6 দিন থাকার পরে সে আমার ওই জায়গায় বিক্রি করে দিছে। এই দালালে আবার বিক্রি করছে? যে এক হোটেলে বিক্রি করছে। আমরা বাচ্চা ছিলাম 27 জন। কতজন? 27 জন। এই 27 জনই সে নিয়ে গেছে? সে না, আরো দালাল আছে, সে একা না, সে আর তার মারফতে আমি একা। আচ্ছা, এরকম আরো অনেকগুলো দালাল আছে, তারা হচ্ছে মানে তাকে ধরলে বাকি দালালগুলোর পরিচয় পাওয়া যাবে? জি, আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলেই আমরা তো সিট আছে, যেমন বড় লম্বা বিল্ডিং, তখন সিট নাম্বার আছে, সিটে থাকে। তখন আমি গুনছি নিজেই 27 জন আমরা। দুপুরে, সকালে, রাত্রে একটা আমি নাস্তা করতাম, খাওয়া দাওয়া করতাম। তো 6 দিন থাকার পরে আমি আস্তে আস্তে দেখি একটা করে বাচ্চা ডেলি নাই হয়ে যেতেছে, বেডে আসে না। বেডে না আসার কারণে তখন আমি হঠাৎ করে একদিন রাত্রে শর্ট প্যান্ট পিন্ধানো ছিল আর সেন্টু গেঞ্জি ছিল, শুয়ে রয়েছি। রাত্রে 12টা বা 1টার দিকে আমি সজাগ হইয়া দেখি আমার বেডের পাশে সিজার, কেঞ্চি এগুলো আছে। তখন এক বাঙালি নার্স ওই জায়গায় থাকে, ওই হোটেলে। তখন ওই বাঙালি নার্স আমার বলছে, বাবু তোমার বাড়ি কই, দেশের বাড়ি কই? তখন আমি বলছি আমার দেশের বাড়ি বাংলাদেশ। তখন ওই বাঙালি নার্স আমার বুকে জড়ায় বললো যে আমার বাড়িও বাঙালি। যে বাবা দেখো, আমি তো কিছু করতে পারি না, তা তুমি এখান থেকে পালাইতে পারবা? আমি বলছি হ্যাঁ পারবো। তখন বাঙালি বলছে যে এই দোতলা বিল্ডিংয়েতে নামতে 14টা কেসি গেট পরে, আমি একটা রিমোট টিপ দেবো, কেসি গেটটা খুলে যাবা, তুমি দৌড় মেরে এয়ারপোর্টে ঢুকে যাবা। এয়ারপোর্টে গিয়ে দেখবা যে তোমাদের বাংলাদেশের বিমান আছে, ওই বিমানে তুমি চলে যাবা। তখন আমি বললাম আচ্ছা। তখন ওই নার্সের কারণে আমি বাংলাদেশে আসতে পারছি। বাংলাদেশে আইসা যখন আমি এয়ারপোর্টে নামছি, তখন দেখি ওই দালাল ওই জায়গায় দাঁড়ানো, আমার যে দালাল নিয়ে গেছে ওই দালাল এয়ারপোর্টে দাঁড়ানো। যখন আমি এয়ারপোর্টের বাইরে আসি, তখন ওই দালাল আমার ধরছে হাতে ধরে আমার চুমায় বলতেছে যে বাবা তুই কই আসলি, তোরা তো আমি ভিসা দিয়ে বাংলাদেশে আয় পড়ছি, অথচ কিন্তু আমার এনে থিয়ে পড়ছে, আমি জানি না। তখন কিন্তু বিমানে তো আপনাকে ডিরেক্টলি ভাবে ঢুকতে দেওয়ার কথা না, বিমানে চাইলে আপনাকে ঢুকতে দেবে কিভাবে? বিমানের ঢোকার পারমিশন আছে, যেহেতু আমরা এখানে ডাইরেক্ট বিমানে আসছি, এই জায়গায় আমরা হোটেলে রয়েছি, হোটেলে থাকার কারণে কিন্তু এখানে আমাদের একটা লেবাস আছে, একটা কার্ড ছিল, যেটা বাংলাদেশি এয়ারলাইন্সের যাত্রী যে কোনো কারণবশত আমাদের পাকিস্তান ল্যান্ড করছে। ঈদ ছিল সামনে, রমজান ঈদ ছিল। বাংলাদেশে এসে আপনার বাড়ির ঠিকানা পেলেন কিভাবে? বাংলাদেশে এসে আমার বাড়ির ঠিকানা তো পাইছি না। বাড়ির ঠিকানা বলতে যে যেমন আমার এতটুকুই মনে আছে, কুমিল্লা কান্দাপাড়া আমার। না ওনার বাড়ির ঠিকানা, দালালের বাড়ির ঠিকানা পেলেন ও, কিভাবে? দালালের বাড়ির ঠিকানাটা পাইছি, দালাল আমার সাথে করে নিয়ে গেছে ওনার বাড়িতে? জি, ওনার বাড়িতে নিয়ে গেছে। ওনার নিজের ছেলে মেয়ে নাই? ওনার নিজের ছেলে মেয়ে নাই? না, ওনার নিজের ছেলে মেয়ে নাই। উনি থাকতো যে থাইকা দেখা গেছে এই কাজগুলো করতো। আমি 6 মাস থাকা কারণে তখন দেখছি সে আমার সাথে মনে হয় 6 মাসের ভিতরে সে আমার সাথে মনে হয় 6 সপ্তাহ বা 6 দিন এরকম ভাবে ছিল, আর বাকি দিন তার আমি পাইছি না। আমরা প্রিয় দর্শক এবং শ্রোতা মূল জায়গাটায় চলে আসি। এই স্টোরি অনেক বড় হবে, এই স্টোরি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমরা স্টোরিটা পুরোটা নিতে পারছি না। আমি শুধু এতটুকু বলতে চাই যে ওর পরিবারের কাছে ফেরানো ওকে সম্ভব। কান্দাপাড়া, কুমিল্লা, এটা হচ্ছে আপনার বাড়ির ঠিকানা। জি। বাবার নাম কি ছিল আপনার? মনে নেই। মনে নাই। মায়ের নাম? মনে নেই। আপনার একটা ভাই ছিল? জি। ভাইয়ের নাম কি? শামীম। আচ্ছা, তো বোনের নাম মনে আছে? জি। সেটা ওর নাম কি? শারমিন। আপন ভাইয়ের নাম শামীম? হ্যাঁ জি। এছাড়া আপনার কারো কোনো কিছু মনে নাই? না। শরীরে কোনো চিহ্ন আছে যে চিহ্নটা আপনি, চিহ্ন আছে। এই চিহ্নটাকে আপনার বাবা মা জানে? হ্যাঁ জানে। কিভাবে হয়েছিল, ঘটনাটা কি জানে? জি জানে। কোনো ঘটনার মাধ্যমে চিহ্নটা হয়েছিল নাকি জন্ম থেকে? জন্ম থেকে। এছাড়া আর কোনো চিহ্ন আছে? না। কান্দাপাড়া, কুমিল্লা, এটুকুই শুধু জানে। আমার বড় ভাইয়ের নাম, আপনার বড় ভাইয়ের নাম শামীম। জি। কান্দাপাড়া, জেলা কুমিল্লা, গ্রাম কান্দাপাড়া। আগান আপনারা সবাই, তাওয়াক্কাল তু আলাল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যদি ওর পরিবারে ফেরাতে পারি, এতদিন পরে নিঃসন্দেহে একটা অন্যরকম কাজ হবে এবং এলাকায় এটা আওয়াজ পড়ে যাওয়ার মতো ঘটনা।
চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, আল্লাহ যাতে ওর পরিবারের কাছে ফেরা তৌফিক দেয়, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করছি। আর কোনো কিছু কি বাদ গেছে? বাকি আছে আরো। কি ঘটনা? জি। ঘটনা দরকার নাই আমার, শুধু এমন কোনো কিছু কি না, বাকি আছে কিনা না, যেটা না, না। বললে হলো আপনি পরিবারের খোঁজার জন্য সহজ হবে? সহজ হতে বলতে কি, আমার বাড়ির পাশে যেমন একটা মসজিদ আছে। এগুলো আপনার দরকার নেই, এগুলো যদি পরিবার পাওয়া যায় তাহলে জিজ্ঞেস করবেন, যদি না চিনেন হ্যাঁ। যে এটা কি আছে ওইটা কি আছে, এরকম কোনো কিছু ছিল কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এছাড়া আর কিছু নেই। বাড়ির পাশে একটা মসজিদ আছে, বাড়িটা কিসের ছিল? বাড়িটা ছিল মাটির। আল্লাহ ভরসা। ভিডিওটা প্রচার হচ্ছে, সাবধানে থাকেন, হ্যাঁ, কারণ এই নেটওয়ার্ক অনেক বড়, আমরা যতদূর জানি। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম।